আইএসএফকে নিয়ে কালকে একটা বক্তব্য শুনছিলাম, একটা নেতা আমাকে প্রচন্ড গালিগালাজ করেছে। আমার ভাই ওই রুচি নয়, ওই রুচি নয়, ওই জন্য গালিটা বলতে পারছি না। কিন্তু উনার আব্বার আম্মার খোঁজ নিয়ে দেখুন, দাদু দাদি যে কবরটাই শুয়ে আছে, ওই কবরটা যে এখনো সুরক্ষিত আছে। কবরটা যে বুলডোজার চালিয়ে জুতোর ফ্যাক্টরি করে দেয়নি, মদের ফ্যাক্টরি করে দেয়নি। ওর বাপ দাদু যে কবরে আজ শুয়ে আছে, ওটা নওশাদ সিদ্দিকী করা মামলার জন্য এখনো সুরক্ষিত আছে। ওনার হোশ নাই। উনি যার হয়ে কথা বলছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কেউ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ওয়াকাফে নিয়ে করেনি। আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে ওনার কবরটা, পরিবারের কবরটা সুরক্ষিত আছে। আর উনি আবার কটু ভাষাই বলছে। দেখুন, আমি সমালোচনাকে গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি। আমি সমালোচনার বিরুদ্ধে নয়। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম। আপনার অধিকার আছে, আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু আমার অনুরোধ, শব্দ চয়নের ক্ষেত্রে একটু শালীনতা বজায় রাখুন। আমি এই ধরনের রাজনীতি করি। অভিষেক ব্যানার্জির নিয়ে উনার জন্ম তুলে অনেকে অনেক কথা বলে, আজ পর্যন্ত আমার মুখ থেকে পাবেন না। কিন্তু অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করি, আপনার পিসিমণি বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেব, তাই কত বিঘে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করেছে অভিষেক বাবু, জবাব দাও। এ প্রশ্নটা কিন্তু আমি করি। কিন্তু কার কোথায় জন্ম হয়েছে তাই নিয়ে আমি রাজনীতি করি না, আর করবো না। আপনারা জানেন, অভিষেক ব্যানার্জি যখন চোখের ডাক্তার দেখাতে গিয়ে আমেরিকায় গিয়েছিল, সকলে এটা নিয়ে খিল্লি করেছিল। একমাত্র 294টার মধ্যে ভাঙড়ের বিধায়কই কিন্তু অভিষেক ব্যানার্জির এই বিষয়টা নিয়ে খিল্লি করেনি। বরঞ্চ আমি বলেছিলাম তার চোখ, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমেরিকায় যে লেভেলের ট্রিটমেন্ট হচ্ছে, ওই মডেলটা নিয়ে এসে পশ্চিম বাংলায় ওনার পিসিমণিকে দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলুন। এই পলিটিক্সটা আমি করি। কিন্তু দেখলাম তিনি অকথ্য ভাষায় কথা বলে গেলেন, তার জবাব আমার দেওয়ার প্রয়োজন বোধ করছি না। জানি, সব জানে না, সবাই কে কার চাকরি কার কটা দিয়েছে এরা জানে না, সব জানে। এই আপনাদের এলাকার জনপ্রতিনিধি চাকরি বিক্রি করেছে না পরিবারের লোককে দিয়েছে, সেটা লিস্টটা দেখাচ্ছিল, ও আপনারা ভালো জানেন। আমি এসআইআর নিয়ে কিছু গল্প আপনাদের কাছে করতে চাই। গল্প কেন বলছি মায়েরা, আমি আবারও বলছি, আতঙ্কিত হবেন না। এসআইআর এর আতঙ্ক নিয়ে আপনি রান্না করছেন। বাপ আমার মাঠে গেছে, এমনি খাল সংস্কারের না হওয়ার ফলে এমনি চাষবাস ভালো হচ্ছে না, বাপের মেজাজ স্ট্রং হয়ে যাচ্ছে। খাল সংস্কারের অভাব আছে তো নাকি? খাল সংস্কার তো দরকার আছে, কিন্তু সংস্কার হচ্ছে না। ওই যা পারছে চেষ্টা করে চাষ করছে। মা আমার এসআইআর এর টেনশন নিয়ে নিয়েছে। হয় এসআইআর এর হেয়ারিং, লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিং আসছে নাকি গো বাবা, বা কারো বাড়ি এসে গেছে, কি কাগজ দেবো না কাগজ দেবো, ওই টেনশনে ভাত রান্না করছো। ওই টেনশন নিয়ে মা তুমি যদি ভাত রান্না করো, ওই আতঙ্কে যদি ভাত রান্না করো, ভাত তো পুড়ে যাবে। বাপ আমার খাল সংস্কার হয়নি, এমনি মাথা গরম হয়ে আছে, চাষবাস ভালো হচ্ছে না। দুপুরবেলা গোসল টোসল করে নামাজ পড়ে বা প্রেয়ার করে পুজো দিয়ে একটু খেতে বসে যদি পোড়া ভাত পাই, কেমন রেগে যাবে বলো তো? টেন্স মাথায় যদি আতঙ্কে যদি তুমি রান্না করো, তো ভাত পুড়েই যাবে মা আমার। কি গো, তো আতঙ্ক মুক্ত থাকতে হবে। বাপ আপনি মাঠে গিয়ে কোদাল চালাচ্ছেন, এসআইআর এর টেনশন মাথায়, ও কোদাল তো আর মাঠে মারবেন না, নিজের পায়ে মেরে দেবে। এই জন্যই আমি বলেছি আতঙ্ক মুক্ত থাকো। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, সাপে কামড়ে মারা যায় খবর আছে তো, এখানে আছে, গ্রামীণ সমস্যা। এটা মেডিকেল সায়েন্স বলছে, সাপে কাটা রুগীকে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম তার শরীরে প্রয়োগ করলে ওই রুগীটি বেঁচে যাবে। কে বলছে? মেডিকেল সায়েন্স। আবার আমিও আপনাদের বলছি, সাপে কাটা রুগী, সাপে কেটেছে, সাথে সাথে মারা গেছে, এই প্রমাণটাও আছে। তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল না আপনি মিথ্যে কথা বলছেন? আপনিও সত্য কথা বলছেন, মেডিকেল সায়েন্সও সত্য ঠিক বলছে, গবেষণাটাও ঠিক। তাহলে কি সাপে কাটা রুগী যারা সাথে সাথে মারা যায়, তারা সাপের বিষে মারা যায় না, তারা আতঙ্কে মারা যায়, তারা আতঙ্কে মারা যায়। তাই আপনি আমি যদি আতঙ্কিত হয়ে যাই, আমার বাড়িতেও তো ফর্ম এসেছে,
নোটিশ এসেছে, তাহলে কি কেউ গিয়ে জমা দিয়ে পার করে দেবে আমাকে? কেউ পার করবে না। আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে। কি কি লড়াই লড়বেন সেটা আমি ছোট্ট ছোট্ট করে বলছি। আর আজকে কি আমাদের এই লাইনে দাঁড়াতে হতো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। যাদের বাড়ি নোটিশ এসেছে, সব থেকে বেশি নোটিশ মুসলমানদেরকে দিচ্ছে। এটা বিজেপির বিরুদ্ধে আমরা বলছি, 100 বার বলবো। বিজেপির এখানে একটা বড় চক্রান্ত কিন্তু আছে। এই চক্রান্তের মধ্যে শুধু বিজেপি জড়িয়ে নয়, বিজেমূল জড়িয়ে আছে। তৃণমূল আর বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই নাটকটা করছে। আপনার আমার মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেভাবে 2021 সালে নির্বাচনকে পার করার জন্য, ভোটকে নেওয়ার জন্য সিএনআরসি করে তাড়িয়ে দেবার গল্প তুলেছিল। একদিকে বিজেপি বলেছিল সিএনআরসি করে তাড়িয়ে দেব, অপরদিকে মমতা ব্যানার্জি বলেছিল কাউকে আমি যেতে দেব না। এই বলে যেভাবে ভোটটা বিজেপি তৃণমূল মিলে লুটেছে, আজকের দিনে এই এসআইআরটাকে নিয়েও বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে লুটার জন্য একটা পন্থা, ভোট ধরা কলের নাম এসআইআর করে দাঁড় করিয়ে রেখেছে। আমি তার প্রমাণ দিয়ে দেবো। আর আপনারা ভালো করে জানেন আমি বিনা প্রমাণে কথা বলি না। একবার শুধু আমি 2 তারিখের জায়গায় 4 তারিখ বলেছিলাম, আমি তারপরে আমি সেটাকে ভুল স্বীকার করে নিয়েছি। ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। বাবু, এসআইআর করতে গিয়ে কত অফিসার লেগেছে এটা সবাই আমরা জানি। এসআইআর করতে 90,000 অফিসার লেগেছে। প্রায় 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে এসআইআর করার জন্য। মায়ের একটু শুনবেন, সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছেটা কে? প্রায় 250 কোটি টাকা খরচ করলো, 90,000 অফিসার দিল দ্রুততার সাথে এসআইআর করার জন্য। কিন্তু যারা কম্পিউটারে আপলোড করবে, ম্যাচ হয়েছে বা মিসম্যাচ হয়েছে, তাদের জন্য 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল নির্বাচন কমিশন। 1000 আপনার কি বলে, তার জন্য টেন্ডার হয়ে গেল। হয়ে যাবার পরে ওটা জমা পড়ছে কোথায়? ফিনান্স ডিপার্টমেন্টকে গিয়ে আটকে গেল, ওটা আর দিল না। আজকে আপনার আমার বাড়ি যে নোটিশগুলো আসছে, সেই নোটিশের সিংহভাগ শুধুমাত্র খাতুন ছিল বিবি হয়েছে, খাতুন ছিল বেগম হয়েছে। মোল্লা বানান MOLLAH বা MOLLA, কাজী QUAZI KZI, এই নামের একটা ফুল স্টপ ছেড়ে গিয়েছে। আব্দুল করিম রহমান আব্দুল করিম, এই জন্য বেশি কাগজ আসেনি ভাই আমাদের বাড়িতে। হ্যাঁ, এটার জন্য দায়ী নির্বাচন কমিশন, মমতা ব্যানার্জি। কি বললাম? এটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর মমতা ব্যানার্জি। আর নির্বাচন কমিশনকে কে চালাচ্ছে? কেন্দ্রের বিজেপি সরকার। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবার মমতা ব্যানার্জি তো আমাদের মাসিয়া, মুসলমান দলিত আদিবাসীদেরকে ক্ষতি হতে দেব না। সব থেকে বেশি নাম হিয়ারিংয়ে মুসলমানের এসেছে, তারপরে দলিতের এসেছে, তারপরে আদিবাসীর এসেছে। আপনাদের একটু জানতে হবে কেন আসলো। 1000 কম্পিউটার অপারেটরকে দেওয়া হয়েছিল, চেয়েছিল, দেয়নি। ফলে এটা AI এর মাধ্যমে আপলোড করছে। আচ্ছা, আপনাদের এনার্জি আছে শোনার তো নাকি? যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। দূরে যা, একটু হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। দূরে যারা আছে, ছাদের ওপরে যারা আছেন মায়েরা, হাতটা তুলে রাখুন। আপনারা শুনতে চান তো? তাহলে আমি বলবো হুটহাট করে 2-1 জন যদি উঠাউঠি করে, চুলকি করে, আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। কি বলছি বুঝতে পেরেছেন? আমি একদম আপনাদের বলি, এ ভাই তোমাকে ক্যামেরা করতে হবে না, দাঁড়িয়ে ভাই আমার বসো, আমার মাইন্ড তোমার দিকে চলে যাবে। 1000 কম্পিউটার অপারেটরকে চেয়েছিল। এটা কিসের জন্য? এই নামের বানান, মিসম্যাচ, হ্যান ত্যান, এইগুলোকে ঠিক করার জন্য। মমতা ব্যানার্জি দিল না। 1000 কম্পিউটার অপারেটরদের জন্য 4 মাসে কত খরচ হতো জানেন? মাত্র 4 কোটি টাকা। 4 মাসে 4 কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করত, তাহলে এই দুর্দিন অন্তত নামের বানান ভুলের জন্য আমরা দাঁড়াতাম না। কিন্তু তার পরিবর্তে যখন দিল না এটা, সেই জন্য তার পরিবর্তে AI এর মাধ্যমে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা আপনাকে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেমন আপনাদের বলছি, আপনাদের আমার সবার হাতে মোবাইল আছে কম বেশি।
কোনো সময় 4:30 ফজরের নামাজ পড়বার জন্য অ্যালার্ম দিই, বা কোনো সময় 5টার সময় অ্যালার্ম দিই। তো কোনো দিন অ্যালার্ম দেখেছেন 4:30 দিয়েছি 5টাই বেজেছে বা 4টাই বেজেছে? এইরকম হয়েছে কোনো দিন? কেন হয়নি? ওই প্রোগ্রামিং সেট করেছি তুমি আমাকে 4:30 ডাকবে, ও 4:30 ডেকেছে। এইবার আসা যাক, কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে পানি যে চাইবে পানি দেবে, দুধ যে চাইবে দুধ দেবে, মধু যে চাইবে মধু দেবে, আর জুস যে চাইবে জুস দেবে। কম্পিউটারে পানি, মধু, দুধ, জুস 4টে রাখা হয়েছে, আর প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে যে জিনিসটা ডাকবে তাকে সেই জিনিসটা দেবে। পানি চেয়েছে, পানির যেটা রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার কোনো একজন মানুষ মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার কিন্তু পানির বদলে অন্য কিছু দেবে না। কেন দিচ্ছে না? পানি শেষ হয়ে গিয়েছে। আর মানুষের সামনে যদি দুধ, মধু, পানি, আপনার জুস থাকে, পানি শেষ হয়ে গেছে, মারা যাচ্ছি বলে চিৎকার করছে, পানি দাও বলে চিৎকার করছে। মানুষ কিন্তু পানি না থাকলেও অন্তত মুখে দুধটা দেবে, অন্তত যদি বাঁচে। এটা মানুষ আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্স। মানুষ কম্পিউটারকে পরিচালনা করে, কম্পিউটার মানুষকে পরিচালনা করে না। তাই প্রোগ্রামিং করা হয়েছে, নামের যারা মিসম্যাচ হচ্ছে তাকে সাইট করো, তাকে নোটিশ জেনারেট করতে হবে। ওই জায়গায় যদি কম্পিউটারকে দিয়ে যদি ওই কাজ না করিয়ে মমতা ব্যানার্জি 1000 মানুষকে যদি দিত অ্যাজ কম্পিউটার, আপনার কম্পিউটার এক্সপার্ট যারা, অপারেটর যারা, তাদেরকে যদি দিত, মাত্র 4 কোটি টাকা যদি খরচ করতো রাজ্য সরকার, তাহলে কি হতো? ও দেখতো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। কেমন ভুল হয়েছে আপনাদের বলছি। মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, ময়কার হয়াকার বিসর্গা দেয় কেউ, ময়কার দিয়ে ফুল স্টপ দিয়ে নওশাদ সিদ্দিকী, যাই নাম ময়কার হয়াকার বিসর্গা নওশাদ সিদ্দিকী সেম, বা নওশাদ সিদ্দিকীও একই ব্যক্তি। এটা মানুষ হলে সেটা নোটিশটা আসতো না, বলতে একই ব্যক্তি। এটা কম্পিউটারে যখন ফেলছে, এটা ওর দেখছে এটা 3টে লোক, এ লোকের সাথে মিলছে না। যখন মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, অন্যটা গেছে কি আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, কম্পিউটারে যখন চেক করছে, কম্পিউটার নিজে থেকে যখন চেক করছে, নোটিশ তখন চলে এসছে যে দুজন এক ব্যক্তি নয়। কিন্তু মানুষ যখন মানুষ এটাকে ফিল আপ করতো, আপলোড করতো, তাহলে ওরা জেনে যেত। যেমন সকিনা বিবি, নাম ছিল সকিনা খাতুন, দুজন কি আলাদা? মানুষ যখন আপলোড করতো এটাকে, সে সকিনা বিবি আর সকিনা খাতুন সেম ব্যক্তি, নোটিশ আসতো না। কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিং কি করা হয়েছে? মিসম্যাচ হলেই তাকে আলাদা করে দাও, তার নামে নোটিশ জেনারেট করো। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে আপনাকে আমাকে পেরেশানি হতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে, মূল হয়রানির মূল তো বিজেপি দিল্লিতে বসে আছে, তার দলের লোককে দিয়ে করাচ্ছে, আর নির্বাচন কমিশনকে সামনে রাখছে। কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জিও কোনো অংশে এই হয়রানির থেকে তারা পিছিয়ে নাই, আমাদেরকে পরিকল্পিতভাবে হয়রানি করছে। আমি তারপরেও বলছি, কেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি হেভি অংশের। আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেছেন, আপনাকেই আবার কেন ব্লক অফিস ঘেরাও করতে হবে ভাই? আপনি যখন সরকার তৈরি করেছেন, সরকারের কাজটাই তো 5 বছর জনগণের পাশে থাকা। জনগণ সরকার তৈরি করলো, জনগণের অসুবিধা হবে, জনগণকে ব্লক কেন ঘিরতে হবে ভাই? কেন ঘিরতে হবে? তাহলে সরকারের কাজটা কি আমি আপনাদের বলি। ওই যে 13টা সার্টিফিকেট চেয়েছে তো নাকি কাগজ, 13টা কাগজের মধ্যে একটা কাগজ থাকলেই হয়ে যাবে। কার? যার 1987 সালের আগে জন্ম, তাই তো? 1987 সালের পর থেকে 2004 সালে যাদের জন্ম, 2টো কাগজ লাগবে, তার বাপ মায়ের মধ্যে একজনের। 2004-এর পরে জন্ম, 3টে কাগজ লাগবে, তার বাপ মায়ের দুজনের 2টো। তাহলে কাজ শেষ।